আমন্ত্রণ জানাবো শ্রী চন্দ্র বোস মহাশয়কে। মাননীয় শ্রী চন্দ্রকুমার বোস মহাশয় শ্রী অমিয়নাথ বোসের সুযোগ্য পুত্র এবং শ্রী শরৎচন্দ্র বোসের পৌত্র এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের ভ্রাতুষ্পুত্র। দীর্ঘ সময় কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত থাকার পর বর্তমানে দি ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজি এর মুখপাত্র এবং আহ্বায়ক হিসেবে নেতাজি ও আইনের আদর্শ প্রচারে ব্রতী তিনি। ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় নেতাজি সংক্রান্ত ফাইলসের ডিক্লাসিফিকেশনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। শুভ সন্ধ্যা। কেয়া বসু মহাশয়ের অভিজ্ঞতা, বিনয় বোসের যে অবদান ভারতবর্ষের স্বাধীনতার জন্যে উনি যে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, আপনারা শুনলেন সেই মহাপুরুষের যে অবদান উনি রেখেছিলেন। সুভাষ সংস্কৃতি পরিষদ নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের চিন্তাধারা, আদর্শ ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরার প্রচেষ্টা বহু বছর ধরে চালিয়ে আসছেন। মাননীয় রবীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, আপনার বক্তব্য আমরা শুনলাম। আপনার বয়স অল্প, কারণ আপনি বহু বছর ধরে নেতাজির আদর্শ তুলে ধরেছেন। আপনি ভারতবর্ষের যুব সমাজকে আপনি জাগিয়ে তুলেছেন। তাই আপনার অভিজ্ঞতার জগতে আপনার বহু বছরের অভিজ্ঞতা আছে, কিন্তু নেতাজির আদর্শকে তুলে ধরার যে প্রচেষ্টা আপনি নিয়েছেন সেটি কিন্তু যুব সমাজকে প্রেরণা দিয়েছে। মাননীয় শেখর দে মহাশয়, উনি অবশ্যই এখানে উপস্থিত হননি আজকে, কিন্তু উনি বরাবর আমাদের সমর্থন করে এসছেন, সভা আয়োজন করেছেন। মাননীয় প্রলয় ভট্টাচার্য মহাশয়, মাননীয় শোভন ভট্টাচার্য মহাশয়, তিনি বহু বছর ধরে নেতাজি এবং শরৎ বোসের আদর্শ এবং এই যে সুভাষ সংস্কৃতি পরিষদ যেসব কার্যক্রম আয়োজন করে থাকে, ওনাকে ছাড়া এসব করা খুবই অসম্ভব হয়ে উঠবে। আমার সৌভাগ্য যে আমি এখানে আজকে আমন্ত্রিত হয়েছি। আমি কৃতার্থ, সুভাষ সংস্কৃতি পরিষদ আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং এখানে যে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিনয় বোসের পরিবারের অন্যতম সদস্যা কেয়া বসুর সাথে যে আমি এখানে এই সভায় আসতে পেরেছি, আমি সৌভাগ্য মনে করি। মাননীয় সুমেরু রায়চৌধুরী, তিনি নেতাজি গবেষক। তিনি বহু গোপনীয় নথি নিয়ে গবেষণা করেছেন এবং নেতাজির এই যে সাজানো অন্তর্ধান রহস্য, তিনি তার সমাধান একটি পুস্তকে লিখিতভাবে প্রকাশিত করেছেন। আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব।
একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, এই প্রেজেন্টেশন আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দিয়ে থাকি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, হিন্দু কলেজে দিয়েছি, ব্যাঙ্গালোরে কিছু কিছু ইনস্টিটিউটে দিয়ে থাকি। আবার একটি নতুনভাবে একটি নেতাজি এবং নেতাজির আদর্শ, ওনার চিন্তাধারা, ওনার ভাবমূর্তি, এইসব নিয়ে আবার একটি চর্চা শুরু হয়ে গেছে আজকের প্রজন্মর কাছে। এটি খুব একটি পজিটিভ দিক আমি বলবো, কারণ আজকে ভারতবর্ষে যে সংকট দেখা দিচ্ছে, এত বছর পার হয়ে গেছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু নেতাজি কি স্বাধীনতা চেয়েছিলেন? নেতাজি চেয়েছিলেন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা। আমরা কি তা পেয়েছি? আমরা হয়তো রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি 1947 সালে, কিন্তু নেতাজি যে স্বাধীনতা চেয়েছিলেন ভারতবর্ষের জন্য, অখণ্ড ভারতবর্ষের পূর্ণ স্বরাজ চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, কিন্তু তা আমরা করে উঠতে পারিনি। কেন আমরা করে উঠতে পারিনি? কেন ভারতবর্ষ দুখণ্ডিত হয়ে গেল? কেন বাংলা বিভক্ত হয়ে গেল? বিভক্ত হয়েছিল কারণ সেই সময় কিছু মানুষ নেতৃত্ব দিচ্ছিল যারা ভারতবর্ষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। এই যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের নাম আজকে প্রকাশিত করা উচিত, লিখিতভাবে ইতিহাসের পাঠ্যপুস্তকে দেওয়া উচিত। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ভারতবর্ষে ফিরে আসতেন 1947 সালে, তিনি অখণ্ড ভারতবর্ষেরই প্রধানমন্ত্রী হতেন এবং ভারতবর্ষ পূর্ণ স্বরাজ অর্জন করে উঠতে পারত, কিন্তু তা হলো না। কিন্তু উনি যে সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সরকার আজাদ হিন্দ সরকার, সেই ঐতিহাসিক তারিখ 21শে অক্টোবর 1943 সালে সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত করেছিলেন, এবং সেই সরকার ছিল অখণ্ড ভারতবর্ষের সরকার। সেই সরকারই আবার প্রতিষ্ঠিত হতো 1947 সালে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষে ফিরে আসতেন, কিন্তু তিনি আসতে পারেননি। কেন পারেননি? কারণ তিনি ভারতবর্ষের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন 18ই অগস্ট 1945 সালে। এটি এখন প্রমাণিত হয়ে গেছে। আমরা ওপেন প্ল্যাটফর্মের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দাবি করেছিলাম, শুধু আমরা নয়, নেতাজির পরিবার হচ্ছে আপনারা সকলে। আমি শুধু নেতাজির পরিবারের সদস্য নয়, নেতাজি আমার পিতাকে বলে গেছিলেন, আমার পিতা অমিয়নাথ বোস খুব কাছের মানুষ ছিলেন ওনার কাকা সুভাষে। আমাদের উডবান পার্কের বাড়িতে একই ঘরে বাস করতেন 4 বছর ধরে। আমার পিতাকে বলেছিলেন, দেখো হে, আমার পরিবার হচ্ছে ভারতবর্ষের কোটি কোটি মানুষ, তাই আমি বলছি নেতাজির পরিবার আপনারা সকলে ভারতবর্ষের মানুষ, ভারতবাসী। হ্যাঁ, এটা ঠিক, আমি নেতাজির এবং শরৎ বোসের পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার সৌভাগ্য। কিন্তু আমি খুবই একজন সাধারণ ব্যক্তি, চাকরি করে জীবনযাপন করেছি। এখন একটু প্রচেষ্টা নিচ্ছি যদি কিছু কাজ আমি করে উঠতে পারি। অনেকে বলে আপনি নাকি নেতাজির মতো দেখতে, সেটি বিপদ। কারণ নেতাজির চেহারা শুধু হলে নেতাজির কাজ বা কর্মজীবনে উনি যা করেছেন তার এইটুকু আমি হয়তো করে উঠতে পারবো না। কিন্তু আজকে ওনাকে আমাদের স্মরণ করার প্রয়োজন। আমরা এখানে সমবেত হয়েছি 129তম জন্মদিন পালন করতে, কিন্তু জন্মদিন শুধু পালন করলে হবে না। নেতাজি সুভাষচন্দ্র বোস
যে আদর্শ ভারতবর্ষের সামনে রেখেছে, উনি যে দৃষ্টান্ত রেখে গেছেন ওনার আজাদ হিন্দ ফৌজে, উনি ছিলেন স্বামী বিবেকানন্দর ভাবশিষ্য। উনি স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। স্বামীজির চরিত্র গঠন করার যে আদর্শ তিনি কার্যকরী করেছিলেন ওনার আজাদ হিন্দ ফৌজে। স্বামীজি যখন শিকাগোতে গেছিলেন ওনার বক্তব্য রাখতে, তিনি কি বলেছিলেন? মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। তিনি বিশ্বের সব ধর্মকে ঐক্যবদ্ধ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস সেই দৃষ্টান্ত স্বামীজির কাছ থেকে পেয়ে সব ধর্মকে উনি ঐক্যবদ্ধ করেছিলেন ওনার আজাদ হিন্দ ফৌজে। 60,000 সৈন্য ছিল আজাদ হিন্দ ফৌজে। কারা ছিল এই 60,000 সৈন্য? আজাদ হিন্দ ফৌজে একটিও হিন্দু ছিল না, একটিও মুসলমান ছিল না, একটিও শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন ছিল না। তাহলে কারা ছিল এই 60,000 সৈন্য? তারা ছিল ভারতীয়, ইন্ডিয়ান্স। এই ভারতীয় কনসেপ্ট নেতাজি সুভাষচন্দ্র বোসের, এবং এই ভারতীয় কনসেপ্ট যে শিক্ষা উনি নিয়েছিলেন স্বামী বিবেকানন্দর কাছ থেকে। স্বামী বিবেকানন্দ সাধু বাবা ছিলেন না। সাধু বাবা, স্বামী বিবেকানন্দ ছিলেন একজন স্পিরিচুয়াল রেভলিউশনারি লিডার। তার থেকে উনি শিক্ষা নিয়েছিলেন এবং তিনি এই যে দৃষ্টান্ত দেখিয়েছেন, নেতাজি ওনার যে আদর্শ ছিল সেই আদর্শকে উনি কার্যকরী করেছিলেন। উনি যে বক্তব্য রাখতেন সেই বক্তব্যকে উনি কার্যকরী করতেন। আজকাল আমি এখানে কোনো দলের কথা বলতে আসিনি, রাজনীতি করতে আসিনি, কিন্তু ভারতবর্ষের একটি দুর্ভাগ্য বলা যেতে পারে, আজকাল আমরা দেখছি বিভিন্ন নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখে, অনেক কিছু বলে, কিন্তু সেটি কার্যকরী হয় না, ঠিক উল্টো রাস্তায় তারা চলে। তখন আমার মনে পড়ে আমার পিতা অমিয়নাথ বোস যখন একই ঘরে বাস করতেন, নেতাজির একটু ইনসমনিয়া ছিল, ঘুমের অসুবিধে হতো রাতে। সেই সময় স্লিপিং পিল সেভাবে হয়তো কেউ খেত না। তো নেতাজি 12:30 1টার সময় উনি রাতে বাড়ি ফিরতেন। আমার পিতা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু সুভাষ এসে ওনাকে জাগিয়ে তুলতেন। ওঠো, অমি বলতো, অমি ওঠো। তারপর শুরু হতো আলোচনা। পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সরদার প্যাটেল, সরোজিনী নাইডু, আরো অনেকের কথা, কিভাবে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের পথে এগিয়ে যাবে, এই সব নিয়ে আলোচনা হতো আমার পিতার সাথে। আমার পিতার রাজনৈতিক চিন্তাধারা, আদর্শ ছিল সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি। আমারও কিছুটা রাজনীতি নেতাজি এবং আমার দাদামশাই শরৎচন্দ্র বোসের আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি। তাই আমি বর্তমানে কোনো দলের সাথে ঠিকভাবে কাজ করে উঠতে পারিনি, কেন আদর্শে মিল না হলে কাজ করা একটু অসুবিধে হয়ে যায়। তো আজাদ হিন্দ ফৌজের যে অবদান, যে 60,000 সৈন্য ছিল, যে একটি নারা ছিল জয় হিন্দ, আর নেতাজি কি বলেছিলেন? চলো দিল্লি। নেতাজি যখন বক্তব্য রাখতেন উনি হিন্দুস্তানিতে বক্তব্য রাখতে পারতেন। খুব কম সময় উনি শিখেছিলেন হিন্দিতে, হিন্দুস্তানিতে বক্তব্য রাখতে, প্রায় উর্দুও বলতে প্রায় শিখে গেছিলেন। তো উনি সিঙ্গাপুরে একজন বক্তব্য রাখছিলেন, আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা সেখানে বসে আছে। তিনি বলছেন, हम जिंदा रहे और ना रहे ये अहम बात नहीं है, अहम बात ये है भारत आजाद होंगे। এই ছিল সুভাষচন্দ্র বোস। তিনি তার জীবনের কোনো চিন্তা ওনার ছিল না, তাই এইরকম চিন্তাধারা নিয়ে আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা বলিদান দিতে প্রস্তুত হয়ে গেছিল।
উনি যে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব, এটি কিন্তু গ্রহণ করেছিল আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা। আমার সৌভাগ্য হয়েছিল, আমি কানপুরে পোস্টেড ছিলাম যখন আমি টাটায় চাকরি করি। কানপুরে ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল, যিনি রানী অফ ঝাঁসি রেজিমেন্টের নেতৃত্ব দিচ্ছিলেন, ওনার বাড়িতে রাতের ভোজন করতে আমাকে উনি আমন্ত্রণ করতেন, আমি যেতাম। আমরা খাবার তো 15-20 মিনিটে শেষ হয়ে যেত। তারপর সেই দীর্ঘ বক্তব্য 1-2 পর্যন্ত নেতাজির গল্প শোনা হতো। উনি যখন নেতাজির কথা বলতেন পুরো অশ্রু ঝরে যেত। উনি আমাকে একবার বলছেন যে আপনার এই যে গ্র্যান্ড আঙ্কেল, উনি একটু পাগল টাইপ ছিলেন। রানী অফ ঝাঁসি রেজিমেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস একমাত্র নেতা। 40-এর দশকে বিশ্বে আর কোন সৈন্যতে এইরকম রানী অফ ঝাঁসি রেজিমেন্টের মহিলা ব্রিগেড হয়নি। উনি 100 বছর আগে ছিলেন। 40-এর দশকে উনি মহিলাদের ইকুয়াল স্ট্যাটাস স্বীকৃতি দিয়েছিলেন, যে পুরুষদের সাথে একসাথে হাত মিলিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম করতে। আর কেউ করে উঠতে পারেনি। এই কিছু বছর পূর্বে ভারতবর্ষে ভারতীয় সৈন্যদের উইমেন কমিশন অফিসার্স করা হলো। এত বছর লেগে গেল। নেতাজি করেছিলেন 40-এর দশকে। আমাকে ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল বলতেন, যখন আজাদ হিন্দ ফৌজ সেই ইম্ফলের পথে চলেছিল, আপনার মায়ানমার থেকে ইম্ফলের পথে, এখনো সেই সুর যদি আমরা শুনি, এখনো আমরা কিরম শিউরে উঠি। কদম কদম बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ए जिंदगी है कौम की, ए कौम पे लुटाए जा। এই সুরের সাথে 60,000 সৈন্য বলিদান দিতে প্রস্তুত হয়ে তারা চলেছিল। আপনি জানেন 60,000 সৈন্যর ভেতরে কজন বলিদান দিয়েছিল? আপনারা কেউ বলতে পারেন সেই ফিগার? 26,000। একেবারে কারেক্ট, 26,000, 44%। এটা কোনো বিশ্বে কোনো সৈন্যতে এত বলিদান কেউ দিয়ে উঠতে পারেনি। আর সেই যে ময়রাঙে গিয়ে পতাকা উত্তোলন করার যে ইতিহাস, সেটিও সেইভাবে প্রকাশিত হয়নি, প্রচার হয়নি। কর্নেল শওকত আলী মালিক আজাদ হিন্দ ফৌজের ব্রিটিশ সৈন্যদের পরাজিত করেছিল ভারতবর্ষের মাটিতে। আপনারা জানেন এই ইতিহাস, যারা গবেষণা করেছেন আমরা নিশ্চয়ই জানেন, কিন্তু সাধারণ মানুষ জানেন না। আজকের প্রজন্ম কতটা জানে আমার জানা নেই। সেই যে ঐতিহাসিক তারিখ 14ই এপ্রিল 1944 সাল, ভারতবর্ষের মাটিতে ময়রাঙে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা ছিঁড়ে নিচে নামানো হয়েছিল, ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই বিখ্যাত দিন, সেই তারিখ হচ্ছে 14ই এপ্রিল 1944। 3 মাস আজাদ হিন্দ সরকার, যেটি ছিল অখণ্ড ভারতবর্ষের সরকার, প্রতিষ্ঠিত ছিল ভারতবর্ষে ময়রাঙে, নাগাল্যান্ড এবং মণিপুরে। এই ইতিহাসকে কেন দাবিয়ে রাখা হয়, এই প্রশ্ন আজকে মানুষের মনে জেগেছে। তারপর এটা ঠিক যে ব্রিটিশ সৈন্য আবার দখল করে নেয়, ক্যাপচার করে নেয় ময়রাং। আজাদ হিন্দ ফৌজকে আবার ফিরে যেতে হয়। আপনি জানেন হিরোশিমা নাগাসাকির কথা, অ্যালাইড পাওয়ার্স, আমেরিকা অ্যাটম বম ফেলে দেয়, জাপানি সৈন্যদের, জাপানি ইম্পিরিয়াল আর্মিকে আত্মসমর্পণ করতে হয়। কিন্তু আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ সরকার, নেতাজি সুভাষচন্দ্র বোস আজকের তারিখ পর্যন্ত কারোর সামনে আত্মসমর্পণ করেনি, সারেন্ডার করেনি, করবেও না। এই তো ইতিহাস, এই তো স্বাধীনতার ইতিহাস। দেখুন, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুরু হয়েছিল 1857 সালে, সেই সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে মঙ্গল পাণ্ডের আন্দোলন। তারপর বহু মানুষ প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হয়ে গেছিল। শহীদ ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, রাজগুরু, আরো অনেকে যার নামও আমাদের জানা নেই।
এর সাথে সাথে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপর প্রভাব নিশ্চয়ই বিস্তার করেছিল, কিন্তু ভারতবর্ষের শেষ লড়াই ছিল আজাদ হিন্দ ফৌজের লড়াই নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে। এটি আমার কথা নয়, ক্লেমেন্ট অ্যাটলি যিনি কলকাতা শহরে এসেছিলেন তিনি এই কথা বলে গেছেন। আমার পিতা অমিয়নাথ বোস লর্ড মাউন্টব্যাটেনের সাথে সাক্ষাৎ করেছিলেন, এটা 1976 এর কথা। 1979-এ আপনারা জানেন লর্ড মাউন্টব্যাটেনকে হত্যা করা হয়, আয়ারে বম ব্লাস্টে উনি মারা যান। 76-এ আমার পিতা ওনার সাথে সাক্ষাৎ করেছিল ইংল্যান্ডে এবং প্রশ্ন করেছিলেন, খুব খুব সহজ প্রশ্ন। ওনার শরীর, উনি অসুস্থ ছিলেন, তাই ওনার সেক্রেটারি বলেছিল আপনি দেখুন শুধু দুটি মাত্র প্রশ্ন করবেন, বেশি কথা বলবেন না। বাবা বলল আমি একটি প্রশ্ন করব, হোয়াট মেড ইউ লিভ ইন্ডিয়া? লর্ড লুই মাউন্টব্যাটেন, লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, তিনি স্পষ্ট বলেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ইয়োর আঙ্কেল সুভাষ বোস। আর কোনো প্রমাণ প্রয়োজন নেই। ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল আমাকে বললেন তারা যখন মায়ানমারের পথে রিট্রিট করে যাচ্ছিল তখন সুভাষ বোসের পায়ে, নেতাজির পায়ে চোট লেগেছিল, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলেন। ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল বললেন 200 কিলোমিটার অতিক্রম করে আমাদের যেতে হবে, মায়ানমারে যেতে হবে। আপনি জিপে করে চলে যান, আপনার তো জিপ আছে, আপনিও কমান্ডার, সুপ্রিম কমান্ডার আপনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আপনি কেন হাঁটবেন, আপনি জিপে করে যান। আমাকে লক্ষ্মী সাইগল বললেন, কাঁদো কাঁদো ভাবে উনি বললেন, উনি কি বললেন? নেতাজি বললেন, I am giving leadership to the Rani of Jhansi regiment. I cannot go in the jeep. I have to lead you and walk with you. নেতাজি সুভাষচন্দ্র বোস আহত ছিলেন, তা সত্ত্বেও তিনি 200 কিলোমিটার রানি অফ ঝাঁসি রেজিমেন্টের সাথে পায়ে হেঁটে চলেছিলেন। এই হচ্ছে নেতাজি, এই হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। কজন নেতা আজকে বর্তমান ভারতবর্ষে 200 কিলোমিটার হেঁটে যাবে যদি তার পায়ে চোট থাকে? এই প্রশ্ন আমরা করতে চাই। তারপর আমি একটি সাক্ষাৎ দেখছিলাম, মেহবুব আহমেদ, তিনি ভারতবর্ষ স্বাধীনতার পর তিনি ভারতবর্ষের রাষ্ট্রদূত হয়েছিলেন, বিভিন্ন জায়গায় উনি রাষ্ট্রদূত হয়ে গেছিলেন। তো ওনার একটি সাক্ষাৎকার হচ্ছিল, ওনার সৌভাগ্য হয়েছিল উনি 3 জন মহাপুরুষের সাথে কাজ করেছেন, মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু এবং নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজির উনি সেক্রেটারি ছিলেন, উনি পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন নেতাজি, এবং সেক্রেটারি হিসাবে মহাত্মা গান্ধী এবং পণ্ডিত নেহরুর সাথেও কাজ করেছিলেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই গল্প আমি ক্যাপ্টেন লক্ষ্মী সাইগলের কাছে শুনেছি। ওনাকে জিজ্ঞাসা করা হলো, अच्छा महबूब साहब, आप तो पंडित जी, महात्मा गांधी और नेताजी के साथ काम किया, तो किसको आप ज्यादा सम्मान करोगे? Who will you, কাকে আপনি সবচেয়ে বেশি সম্মান করবেন? তো महबूब আহমেদ একটুখানি স্লো এতে একটুখানি চিন্তা করে উনি বললেন, देखिए हम महात्मा गांधी को बहुत सम्मान करते हैं, he was a mass leader, উনি একবারে গণ আন্দোলন করেছিলেন, ম্যাস মুভমেন্ট করেছিলেন, অহিংসা আন্দোলন হতে পারে কিন্তু পুরো ভারতবর্ষকে জাগিয়ে তুলেছিলেন। আমি খুবই শ্রদ্ধা করি মহাত্মা গান্ধীকে, পণ্ডিত জওহরলাল নেহরুকেও আমি খুব শ্রদ্ধা করি, হি ওয়াজ আ স্টেটসম্যান, উনি ভালো লিডারশিপ দিয়েছিলেন। তারপরে উনি নেতাজির কথা বলতে শুরু করলেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য আমি শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য বলিদান দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, আর কারোর জন্য আমি বলিদান দিতে আমি তো তৈরি নই। এই ছিল একটা ম্যাগনেটিজম। উনি যেটা কথাটা বলতেন মানুষ সেই কথাটা গ্রহণ করত, কেন? ইট কেম ফ্রম দ্য হার্ট, নট ফ্রম দ্য মাইন্ড।
his speeches came from the heart. সেই জন্য মানুষ বিশ্বাস করতেন ওনাকে। তাই আজ আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা প্রায় 40 মিনিট লাগবে। এটা নেতাজির আর্লি লাইফ থেকে শুরু করে ওনার স্কুলিং, তো এটা বললে পরে সুমেরু বাবুও বলবেন, তাই এটা আমি আরেকদিনের জন্য রাখছি। কয়েকটি স্লাইড আমি দেখিয়ে দিতে পারি। আপনারা ওনার জীবনীর বিষয়ে তো সকলেই আপনারা সব জানেন। 23শে জানুয়ারি ওনার জন্মদিন আমরা পালন করছি, 1897। উনি খুব মেধাবী ছাত্র ছিলেন। আপনি তো জানেন ICS এ উনি 4র্থ স্থান পেয়েছিলেন। কিন্তু আবার একটি ইতিহাস যেটা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, ব্রিটিশ ইন্টেলিজেন্স ফাইলস, ব্রিটিশ ফাইলস ঘাটতে ঘাটতে যেগুলো ডিক্লাসিফাই হয়েছে, সুভাষচন্দ্র বোস নাকি প্রথম স্থান অর্জন করেছিলেন। কিন্তু ব্রিটিশরা একজন ভারতীয়কে, ইন্ডিয়ানকে প্রথম স্থান দিতে রাজি হয়নি, তাই ওনাকে 4র্থ স্থানই দেয়া হয়েছিল। আমি জানি না এটা কত সত্য, আমার কাছে প্রমাণ নেই, বাট বিভিন্ন রিসার্চাররা বিভিন্ন সময় আমাকে বলে থাকে যে তোমার your great uncle actually stood first। তো সেই যে ICS এ ছেড়ে দিলেন, জানকীনাথ বোস নেতাজির পিতা, মাই গ্রেট গ্র্যান্ডফাদার, উনি কিন্তু খুশি ছিলেন না। উনি চাইতেন সুভাষ ICS এ জয়েন করবে, ভালো চাকরি করবে, সুখে থাকবে। কিন্তু সুভাষচন্দ্র বোস ওনাকে চিঠিতে লিখেছিলেন যে আমি I cannot serve two masters। আমি ঠিক করেছি ভারত মাতাকে আমি সার্ভ করব, I will serve Mother India। তো এর সাথে সাথে আমি ব্রিটিশ সাম্রাজ্যবাদের চাকরি আমি করে উঠতে পারবো না, তাই আমি পদত্যাগ করছি। জানকীনাথ বোস একেবারেই খুশি হয়নি, কিন্তু একজন খুশি হয়েছিল, সমর্থন করেছিল, ছিল আমার দাদামশাই শরৎচন্দ্র বোস। শরৎচন্দ্র বোস বলা যেতে পারে নেতাজির রাজনৈতিক গুরু, অ্যাডভাইজার ছিলেন। নেতাজির আধ্যাত্মিক গুরু ছিল স্বামী বিবেকানন্দ, আর নেতাজির রাজনৈতিক গুরু ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং শরৎচন্দ্র বোস। তো উনি পদত্যাগ করে ফিরে এলেন ভারতবর্ষে। গান্ধীজি, মহাত্মা গান্ধীজির কাছে গেলেন বম্বেতে, গিয়ে বললেন আমি এসেছি, আমি দেশের স্বাধীনতা সংগ্রামে আমি যোগদান করতে চাই, কাজ করতে চাই। মহাত্মা গান্ধী ওনাকে আদেশ করলেন কলকাতায় যাও, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে কাজ শুরু করো। উনি তাই করলেন এবং আপনারা সেই ইতিহাস তো জানেন। উনি এক্সিকিউটিভ অফিসার ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন মেয়র ছিলেন। কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস খুবই অল্প বয়সে উনি চলে গেছিলেন। উনি যদি আরো থাকতেন তাহলে উনি যে চেয়েছিলেন পূর্ণ স্বরাজ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পূর্ণ স্বরাজের জন্য লড়াই করেছিলেন, কিন্তু আমরা পূর্ণ স্বরাজ পাইনি। উনি যদি আরো কিছু বছর থাকতেন, দেশের জন্য কাজ করতেন, হয়তো আমরা পূর্ণ স্বরাজ এর দিকে আমরা যেতাম। তো নেতাজির জীবনে যদি দেখা যায় খুবই রোমাঞ্চকর। এই যে সেই মহানিষ্ক্রমণ, গ্রেট এসকেপ, সেই ওই ঐতিহাসিক দিন 17ই জানুয়ারি 1941 সালে আমাদের এলগিন রোডের বাড়ি, এখন লালা লাজপত রায় রোড বলা হয়, সেই এলগিন রোডের বাড়ি থেকে তিনি রাতে বেরিয়ে গেলেন। আমার কাকা শিশির বোস ভালো গাড়ি চালাতেন, সেই গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন এবং সেই যাত্রা কলকাতা থেকে গোমো, গোমো থেকে পেশাওয়ার, পেশাওয়ার থেকে কাবুল, কাবুল থেকে মস্কো, মস্কো থেকে বার্লিন। আর দ্বিতীয় কোনো নেতা এই সময়, যুদ্ধের সময় এই যাত্রা কেউ করবার চিন্তাও করেনি। কিন্তু নেতাজির যে লক্ষ্য ছিল সেটি ছিল অর্জুনের লক্ষ্য। নেতাজির যে যোদ্ধা
ওনার ভেতরে যে ছিল সেটি ছিল মহারানা প্রতাপের মতো। তাই তিনি গেছিলেন। দেখুন, তিনি কিন্তু ফ্যাসিজমে বিশ্বাস করতেন না, তিনি ফ্যাসিজমের বিরোধিতা করেছেন। তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, কিন্তু সেই সময় তিনি জানতেন অ্যাডলফ হিটলার একমাত্র নেতা যে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ করতে পারবে, আর কেউ সেই সময় ইউরোপে করে উঠতে পারেনি। তাই তিনি হিটলারের সাহায্য চেয়েছিলেন। হিটলারের কি দরকার? একজন ভারতীয় এসছে জার্মানিতে সাহায্যের জন্যে, তাকে বিতাড়িত করে দিত। কিন্তু হিটলার বুঝেছিলেন ইনি হচ্ছেন একজন রাষ্ট্রবাদী নেতা, একজন পেট্রিয়ট অফ পেট্রিয়টস। মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোসকে বলেছিলেন পেট্রিয়ট অফ পেট্রিয়টস, আর সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধীকে সম্মানিত করেছিলেন অ্যাজ রাষ্ট্রপিতা, অ্যাজ ফাদার অফ দ্য নেশন। এই তো ইতিহাস। নেতাজি যে কংগ্রেস থেকে পদত্যাগ করে চলে গেছিলেন, সেটি মহাত্মা গান্ধী বা সর্দার প্যাটেল বা নেহেরুর সাথে মত পার্থক্যর জন্য নয়, এটি ভুল ইতিহাস। তিনি বুঝেছিলেন যে কংগ্রেস একটি সশস্ত্র আন্দোলন ভারতবর্ষের মধ্যে থেকে করে উঠতে পারবে না। তিনি বিশ্বাস করতেন সশস্ত্র আন্দোলন, আর্মড স্ট্রাগল ছাড়া ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে উৎখাত করা সম্ভব নয়। এইতে তিনি মহাত্মা গান্ধী এবং পণ্ডিত নেহেরুর সাথে মত পার্থক্য নিশ্চয়ই ছিল, কিন্তু সেই জন্যে কিন্তু তিনি কংগ্রেস থেকে চলে যাননি। তিনি এখানে সমঝোতা করে থেকে যেতে পারতেন, কিন্তু তিনি ওনার রাজনীতি প্রথম স্তরে উনি রাখেননি। স্বাধীনতা সংগ্রাম ওয়াজ দ্য ফার্স্ট স্লট, তারপরে বাকি সব। তারপর সেই বার্লিন থেকে যে উনি কিল থেকে, জার্মানি থেকে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় গেলেন, অ্যাডলফ হিটলার যদি সেই সাবমেরিন আয়োজন না করে দিতেন সম্ভব হতো না যেতে, কিন্তু তিনি দিয়েছিলেন। এবং তিনি দক্ষিণ পূর্ব এশিয়া এসে রাসবিহারী বোসের থেকে তিনি আজাদ হিন্দ ফৌজ নিলেন, নেতৃত্ব দিলেন। তাই আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই যে জন্মদিন সকলেই পালন করছে, সকলেই নেতাজির পরিবার, কিন্তু যারা নেতাজির আদর্শকে মান্যতা দেয় না, তাদের কি অধিকার আছে নেতাজির জন্মদিন পালন করতে? নেতাজিকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, ওনার ছবিতে মাল্যদান করে হয় না, ওনার জন্যে একটি মূর্তি স্থাপিত করে হয় না, নেতাজির জন্য একটি সংগ্রহশালা গঠন করে হয় না। নেতাজিকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, ওনার আদর্শকে গ্রহণ করতে হবে এবং ওনার আদর্শকে আজকের প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। নেতাজির আদর্শ কি ছিল? সর্বধর্ম সমন্বয়। তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, তিনি ধার্মিক ছিলেন, তিনি আধ্যাত্মিক ছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দর ভাব শিষ্য তিনি ছিলেন। তিনি দক্ষিণেশ্বর মন্দিরে যেতেন গভীর রাতে। আমার পিতা অমিয়নাথ বোসের কাছে আমি শুনেছি, যখন কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে সমালোচনা হতো, অনেক ব্যাপার নিয়ে অসুবিধে হতো, তিনি দক্ষিণেশ্বর মন্দিরে চলে যেতেন ধ্যান করতে। কালীমার সামনে বসে তিনি ধ্যান করতেন। এক সাংঘাতিক শক্তি তিনি অর্জন করতেন কালী মন্দিরে বসে ধ্যান করতে। কিন্তু যখনই তিনি কালী মন্দিরের থেকে বাইরে চলে আসতেন, তখন আর তিনি ধর্মকে নিয়ে, আজাদ হিন্দ ফৌজ বলুন, ধর্মকে নিয়ে তিনি রাজনীতিতে এবং ধর্মকে নিয়ে এই স্বাধীনতা সংগ্রামে তিনি মেশাননি। কারণ তিনি জানতেন ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষ একটি সাম্যবাদী রাষ্ট্র। এই ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয়, একমাত্র পথ হচ্ছে স্বামীজি আর নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ। তাই আসুন আজকে এই জন্মদিনে আমরা এই শপথ নিই যে আমরা যারা নেতাজির ভাবমূর্তি, নেতাজির আদর্শ নিয়ে আমরা আলোচনা করেছি,
শিক্ষা নিয়েছি। এটা আমাদের দায়িত্ব যে আজকের প্রজন্মকে নেতাজি এবং স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ করা। কেন এটি হচ্ছে একমাত্র পথ ভারতবর্ষকে রক্ষা করা। আমরা যদি রক্ষা না করতে পারি, ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে যাবে, বিভিন্ন রাজ্য বিভিন্ন রাষ্ট্র হয়ে যাবে। আজকে নয়, কালকে নয়, 50 বছর থেকে 1 বছর। তাই আমাদের দায়িত্ব, যে ভারতবর্ষ রয়েছে অখণ্ড আমরা রাখতে পারিনি, বাংলাকে আমরা বিভক্ত হয়ে গেছে, কিন্তু এই বাংলা ভারতবর্ষ আবার বিভক্ত হয়ে যাবে যদি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শকে আমরা মান্যতা না দিই এবং আজকের প্রজন্মকে উদ্বুদ্ধ না করি। এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনি খুব পেশেন্টলি সব শুনেছেন, আমি যা বলেছি মাফ করবেন যদি কিছু সঠিক আমি না বলে থাকি, তবে আমি এই মনে করি এই একমাত্র পথ। বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার।